বাদশাহ শাহরিয়ার ও তার ভাই বাদশাহ শাহজামানের কাহিনী। একসময় শাসন বংশের এক প্রবল পরাক্রান্ত শাহেনশাহ প্রাচ্যের এক বিশাল সলতানিয়তের শাসক ছিলেন। তার ছিল বিরাট সৈন্যবাহিনী, অগণিত কৃতদাস, আর ছিল পেয়ারা প্রজাবৃন্দ। তার দুই পুত্র, বড়টি দীর্ঘকায়, সুঠামদেহী, যোদ্ধা, আর ছোটটি ছিল বেঁটেখাটো, কিন্তু যুদ্ধবিদ্যায় জাঁদরেল। দুজনেই দুর্ধর্ষ ঘোড়সওয়ার। বড়টির তাগাদ আর বুদ্ধি ছোটর তুলনায় কিছু বেশি। হুকুমতে তার জড়ি ছিল না কেউ। প্রজাদের সুখ দুঃখ, অভাব অভিযোগ দরদ দিয়ে বুঝত। সেই কারণে প্রজারাও তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসত। তার নাম ছিল বাদশাহ শাহরিয়ার, আর ছোট ভাইয়ের নাম বাদশাহ শাহজামান। সে শাসন করতে সমরখন্দের আল আজম প্রদেশ। সেও ভারী পাক্কা শাসক, প্রজারা খুব ভালোবাসত তাকে। এইভাবে বছর 20 কেটে গেছে। খ্যাতি প্রতিপত্তিতে দুজনেই তখন শীর্ষে। অনেককাল ছোট ভাইয়ের সঙ্গে দেখা নাই। বাদশাহ শাহরিয়ারের মন উতলা হয়ে উঠল ভাইকে দেখার জন্য। উজিরকে ডেকে ফরমাশ করল, একবার শাহজামানের কাছে যাও, গিয়ে বলো আমি একবার দেখতে চাই তাকে। কেন জানি না, মনটা আমার অস্থির হয়ে উঠেছে তাকে দেখার জন্যে। তাড়াতাড়ি যাবার ব্যবস্থা করে নিয়ে এসো তাকে। উজির করজোরে বলল, জো হুকুম জাহাপনা। লোকলস্কর নিয়ে নিজেকে সুরক্ষিত করে রওনা হয়ে গেল উজির। দুদিনের পথ। আল্লাহর দোয়ায় নিরাপদে শাহজামানের দরবারে পৌঁছে বাদশাহ শাহরিয়ারের অভিপ্রায় পেশ করল। শাহজামান বলল, আমি আজই সব ব্যবস্থা করে রওনা হচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। বাদশাহের প্রাসাদে সাজো সাজরব পড়ে গেল। ভালো ভালো তিবু, দামি দামি উট, গাধা, খচ্চর নেওয়া হল। বাছাই করা হল কৃতদাস, পালোয়ান। তারপর উজিরকে শাসকের ক্ষমতায় বসিয়ে রওনা হল দাদার দেশে। বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছে। রাত্রি তখন দ্বিতীয় প্রহর। শাহজামানের হঠাৎ মনে পড়ল, দাদাকে যে জিনিসটা উপহার দেবে ভেবেছিল সেইটেই সঙ্গে নিতে ভুল হয়ে গেছে। তাই আবার ফিরতে হল প্রাসাদে। হারেমে ঢুকেই সোজা চলে এলো খাস বেগমের ঘরে। কিন্তু ঘরে ঢুকেই থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে হল না। মাথাটা বোঁ করে ঘুরতে লাগল। সারা দুনিয়া আঁধার হয়ে গেল তার সামনে। তার খাস বেগম একেবারে বিবস্ত্রা, একটা আবলুস কালো নিগ্র কৃতদাসের সঙ্গে জড়াইজড়ি করে অকাতরে ঘুমুচ্ছে। হায় খোদা, এ কি দেখালে আমাকে! আমার এতদিনের এত ভালোবাসা সব কি মিথ্যে! মাত্র কয়েক ঘণ্টা প্রাসাদ ছেড়ে গেছি আমি, তার মধ্যে এই কাণ্ড। না জানি বড় ভাইয়ের কাছে থাকার কালে আরও কত কি ঘটত। খাপ থেকে তলোয়ার খুলে প্রচণ্ড এক কোপে দুজনকেই দুখানা করে ফেলল শাহজামান। শাহজামান বলল, আমি আজই সব ব্যবস্থা করে রওনা হচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। বাদশাহের প্রাসাদে সাজো সাজরব পড়ে গেল। ভালো ভালো তিবু, দামি দামি উট, গাধা, খচ্চর নেওয়া হল। বাছাই করা হল কৃতদাস, পালোয়ান। তারপর উজিরকে শাসকের ক্ষমতায় বসিয়ে রওনা হল দাদার দেশে। বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছে। রাত্রি তখন দ্বিতীয় প্রহর। শাহজামানের হঠাৎ মনে পড়ল, দাদাকে যে জিনিসটা উপহার দেবে ভেবেছিল সেইটেই সঙ্গে নিতে ভুল হয়ে গেছে। তাই আবার ফিরতে হল প্রাসাদে। হারেমে ঢুকেই সোজা চলে এলো খাস বেগমের ঘরে। কিন্তু ঘরে ঢুকেই থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে হল না। মাথাটা বোঁ করে ঘুরতে লাগল। সারা দুনিয়া আঁধার হয়ে গেল তার সামনে। তার খাস বেগম একেবারে বিবস্ত্রা, একটা আবলুস কালো নিগ্র কৃতদাসের সঙ্গে জড়াইজড়ি করে অকাতরে ঘুমুচ্ছে। হায় খোদা, এ কি দেখালে আমাকে! আমার এতদিনের এত ভালোবাসা সব কি মিথ্যে! মাত্র কয়েক ঘণ্টা প্রাসাদ ছেড়ে গেছি আমি, তার মধ্যে এই কাণ্ড। না জানি বড় ভাইয়ের কাছে থাকার কালে আরও কত কি ঘটত। খাপ থেকে তলোয়ার খুলে প্রচণ্ড এক কোপে দুজনকেই দুখানা করে ফেলল শাহজামান। শাহজামান বলল, বুকের ভেতরটা হু হু করে পুড়ে যাচ্ছে। কিন্তু কেন, সে কথা বলতে পারব না এখন। বেগমে সেই জঘন্য ব্যভিচারের কথা বলবেই বা কি করে। শাহরিয়ার বুঝল নেহাতই ব্যক্তিগত ব্যাপার। সে প্রসঙ্গে আর না গিয়ে বলল, চলো শিকারে যাই, দেখবে দেহ মন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। শাহজামান বলল, তুমি একাই যাও দাদা, আমার কিছুই ভালো লাগছে না। শিকারে গেলেও ভালো লাগবে না, বরং তোমার আনন্দ মাটি করে দেব। শাহরিয়ার আর ঘাঁটাঘাঁটি করল না তাকে। একাই বেরিয়ে পড়ল শিকার সন্ধানে। সঙ্গে গেল লটবহর, লোকলস্কর। এলাহি ব্যাপার। প্রাসাদের যে ঘরে শাহজামানকে থাকতে দেওয়া হয়েছিল
সেই ঘরের জানালা দিয়ে ওপাশের বাগিচা দেখা যায়, নানা ফুলের গাছে ভরা। মাঝখানে সান বধানো বিরাট এক চৌবাচ্চা, তার মাঝখানে এক জলের ফোয়ারা অবিরাম ধারা বর্ষণ করে চলেছে। বড় সুন্দর, বড় মনোরম। প্রাসাদের পিছনের দরজা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে কিলবিল করে বেরিয়ে এলো 20টা কৃতদাসী আর 20টা কৃতদাস, আর তাদের সঙ্গে এসে যোগ দিল স্বয়ং বেগম সাহেবা। সবাই বিবস্ত্র, নগ্ন হয়ে জোড়ায় জোড়ায় গিয়ে বসল বাগিচার নানা জায়গায়। হঠাৎ কোকিয়ে উঠল, বেগম, মাসুদ ও মাসুদ। একটা দৈত্যের মতো নিগ্র ছুটে গেল বেগমের দিকে, দু হাতে চ্যাংদোলা করে তুলে নিয়ে এসে আলতোভাবে ঘাসের ওপর শুইয়ে দিল বেগমকে। তারপর নিগ্রোটার ওই বিশাল বপুর উথাল পাথাল পেছনে পিষ্ট হতে থাকল বেগমের কুসুম কোমল দেহটা। এইভাবে চলতে থাকে সুরত সারা রাত ধরে। বেগমের ইঙ্গিতে তার দাসদাসীরাও একই রঙে মেতে ওঠে। এই দৃশ্য দেখে নিজের মনে খানিকটা সান্ত্বনা পায় শাহজামান। হায় খোদা, দাদার দুর্ভাগ্য তো দেখছি আমার চেয়েও বেশি। বুকটা ঈষৎ হাসকা বোধ করল, একটু শরাব নিল, একটু খানা খেল। ধীরে ধীরে চাঙ্গা হতে লাগল দেহ মন। এদিকে বাদশাহ সারিয়ার শিকার শেষে প্রসাদে ফিরে ভাইয়ের কুশলাদি জিজ্ঞেস করতে গেল। দেখে খুশি হল ভাই তার বিষণ্ন দশা কাটিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছে। পরদিন সকালে এসে সারিয়ার প্রশ্ন করে, কেমন করে আবার খুশ মেজাজ ফিরে পেলে ভাই? শাহজামান বলল, তবে বলি শোনো, কেন আমি আমন বিষাদে ডুবে গিয়েছিলাম। যখন তুমি তোমার উজিরকে পাঠালে আমার কাছে, আনন্দে নেচে উঠল আমার মন। কতকাল বাদে তোমার সাথে মিলব, খুশি না হয়ে পারি। লোকলস্কর সঙ্গে করে তোমার শহরের পথে পা বাড়ালাম, কিন্তু কিছু দূর আসার পর মনে পড়ল একটা দরকারি জিনিস সঙ্গে নিতে ভুলে গেছি। আবার ফিরতে হলো প্রাসাদে। কিন্তু প্রাসাদে এসে হারেমে ঢুকে যে দৃশ্য দেখলাম, তাতে তামাম দুনিয়া বরবাদ হয়ে গেল আমার কাছে। আমার খাস বেগম, আমাকে ছেড়ে একটা দিন সে থাকতে পারত না, আমার আদর্শন সইতে পারত না একদম। সেই বেগমকে দেখলাম বিবস্ত্রা, উলঙ্গ হয়ে এক নিগ্র কৃদ্দাসকে জড়িয়ে ধরে আমারই পালঙ্কে শুয়ে ঘুমুচ্ছে। মাথায় খুন চেপে গেল। তলোয়ারের এক কোপে দুজনকে দুখানা করে দিয়ে এসেছি। কেন এত ভেঙে পড়েছিলাম আমি সে কথা শুনলে? কিন্তু কি করে সব শোক তাপ ভুলে আবার খোশ মেজাজ ফিরে পেলাম, সে কথা আমাকে জিজ্ঞেস করো না দাদা, বলতে পারব না। শাহজামানের এই কথা শুনে অধৈর্য হয়ে পড়ল সারিয়ার। হায় আল্লাহ, তোমাকে এত করে বলছি, তবু কেন বলতে চাইছ না? সংকোচ করার কোনো কারণ নাই, তুমি খুলে বলো দেখি। শাহজামান খুলে বলল সব। শুনে অবাক বিস্ময়ে হতবাক হয়ে রইল সারিয়ার। তারপর বলল, নিজের চোখে দেখতে চাই আমি। তুমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে খোয়াব দেখেছ ভাই। শাহজামান হেসে বলে, না দাদা, ঘুম আমার ছিল না চোখে। ওই ঘটনার পর নাওয়া খাওয়া ঘুম কিছুই করিনি আমি। আমার কথা যদি বিশ্বাস না হয়, তবে নিজের চোখে একদিন দেখো। আবার তুমি ঢাড়া দিয়ে দাও, তুমি আবার শিকারে যাবে। আসলে কিন্তু যাবে না, আমার ঘরে এসে লুকিয়ে থাকবে। দেখো, যেন কেউ টের না পায়। তারপর নিজের চোখেই দেখতে পাবে ওদের সব কাণ্ড কারখানা। তিল মাত্র দেরি না করে তখনই ঢাড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হল। বাদশাহ যাবেন শিকারে, আবার সাজো সাজো রব। লটবহর লোকলাস্কর নিয়ে রওনা হল বাদশাহ সারিয়ার। বাদশার খাস নকর ছিল দুটি, খুব বিশ্বাসী। ওদের বলল, আজ রাতে আমি তাঁবুর বাইরে যাব, কিন্তু সাবধান, কাকপক্ষীয় যেন জানতে না পারে। যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায়, স্রেফ ভাগিয়ে দিবি। বলবি বাদশার তবিয়াত আচ্ছা নাই, দেখা হবে না, তার বারণ আছে। তা সে স্বয়ং উজিরও যদি আসে, তাকেও এই একই কথা বলে ফিরিয়ে দিবি, বুঝলি? রাত যখন ঘনিয়ে এলো, এক ফকিরের ছদ্মবেশে তাঁবু থেকে বেরিয়ে পড়ল সারিয়ার। হন হন করে হেঁটে চলে এলো প্রাসাদের খিড়কির দরজার কাছে। এদিক ওদিক দেখে নিয়ে টুক করে ঢুকে পড়ল। তারপর সোজা শাহজামানের ঘরে, সেই জানালার পাশে বসে আপলক চোখে তাকিয়ে রইল বাগিচার দিকে। ঘণ্টাখানেক বাদে হারেমের পিছনের দরজা খুলে গেল, আর হুড়মুড় করে বেরিয়ে এলো 20 জোড়া দাসদাসী, আর এলো বেগম। আবার সেই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি, হুবহু এক। সারিয়ার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই বিষারিণীকে সে এতকাল বিশ্বাস করেছে, ভালোবেসেছে। ঘৃণায় রিরি করে ওঠে সারা শরীর। রাত্রি শেষ হয়ে আসে, ওরা আবার ঢুকে পড়ে হারেমে। ইত্যাকার দৃশ্য দেখে সারিয়ারেরও পায়ের তলার মাটি সরে যেতে থাকে। শাহজামানকে বলল, ঢের হয়েছে,
চালো ভাই, এই নরক থেকে, এই পাপপুরী থেকে আমরা কেটে পড়ি। এমন দেশে যেতে চাই যেখানে এই সব অনাচার, ব্যভিচার নাই, প্রতারণা, বিশ্বাসঘাতকতা নাই। আমাদের মতো আর কোনো হতভাগ্যের সন্ধান মেলে কিনা তাও একবার খুঁজে প্রকল্পও পেতে দেখি। শাহজামানেরও সেই কথা। এই বিশ্বাসঘাতকতা, এই প্রতারণার দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মৃত্যুও অনেক ভালো। সেই রাতেই প্রাসাদের খিড়কির দরজা দিয়ে নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়ল তারা। দিনের পর দিন, রাতের পর রাত চলতে থাকে। অবশেষে একদিন এক সমুদ্রের উপকূলে এসে হাজির হল। নির্জন সৈকত। কাছের এক বটবৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম করতে থাকে তারা। ঘণ্টাখানেক কেটেছে। হঠাৎ নজরে পড়ল, দূরে সমুদ্রের মাঝখানে এক ধোঁয়ার কুণ্ডলী ক্রমশ আকাশের দিকে উঠে যাচ্ছে। ধীরে ধীরে ওই কুণ্ডলীটা এক বিকটাকার আফ্রিদি দৈত্যের রূপ ধারণ করল। এই না দেখে দু ভাইয়ের অন্তরাত্মা কেঁপে উঠল। দৈত্যটা কূলের দিকে এগিয়ে আসছে। উপায়ন্তর না দেখে গুড়ি বেয়ে গাছের ডালে গিয়ে বসল দুজনে। লম্বা লম্বা পা ফেলে ওদের গাছের দিকেই এগিয়ে আসতে লাগল আফ্রিদি। ভয়ে বুক শুকিয়ে গেল। আরও কাছে আসতেই নজরে পড়ল, তার মাথায় বিরাট একটা বাক্স। গাছের তলায় এসে বাক্সটা নামিয়ে বসে পড়ল সে। বাক্সটার ভেতর থেকে একটা লোহার সিন্দুক বের করল। সিন্দুকটা খুলল। কি আশ্চর্য! তার মধ্যে থেকে বেরিয়ে এলো বেহেস্তের পরীর মতো পরমাসুন্দরী এক যুবতী। কি তার রূপের ছটা! গাছের তলাটা আলোয় ঝলমল করে উঠল। কাব্য করে বলতে গেলে বলা যায়, তার রূপের আলো সকালবেলার সূর্য ওঠার মতো। আঁধার রাতেও আসে যদি দিনের আলো দেখি। দেহটা কি সূর্যকণায় গড়া? মরি মরি ধার করা রহস্যের অন্যায় ঢাকা। নিরন্তর বন্দী হয়ে আছে বুঝি চাঁদ। তামাম দুনিয়ার যত পৌরুষ প্রেম পায়ে থাকে তার। মুগ্ধ নয়নে অনেকক্ষণ ধরে দৈত্যটা তাকিয়ে তাকিয়ে দেখল তার রূপ, যৌবন। তারপর আদর করে বলতে লাগল, বুকের কলিজা, তোমার শাদির দিনে তোমাকে ভাগিয়ে নিয়ে এসেছি। সেই দিন থেকে আমার চোখে ঘুম নাই। দুস্তর সাহারা সমুদ্র ঘুরে বেরিয়েছি তোমাকে মাথায় করে। আজ আমি বড় ক্লান্ত। ঘুমে চোখ আমার বুজে আসছে। একটু ঘুমুতে চাই। এই বলে মেয়েটির কোলে মাথা রেখেই নাক ডাকতে লাগল। একা একা বসে এদিক ওদিক চাইতে চাইতে মাথার ওপরে গাছের ডালে শাহজামানদের দুজনকে দেখতে পায় মেয়েটি। আফ্রিদির মাথাটা কোল থেকে নামিয়ে উঠে দাঁড়াল, সে ইশারা করল। ওদের হাতছানি দিয়ে ডাকল, নিচে নেমে আসতে বলল। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, দৈত্যের ঘুম এখন ভাঙবে না, তোমরা নির্ভয়ে নিচে নামতে পারো। গাছের ওপর থেকে ওরাও ইশারাতেই জানাল, খোদা তোমার ভালো করবেন, কিন্তু তুমি আমাদের মাফ করো, না হলে আমরা মরে যাব। যুবতী ভরসা দিল। খোদার নামে হলফ করে জানাল, তাদের কোনো ক্ষতি হবে না। তড়িঘড়ি নেমে আসার জন্যে হুকুম করল। আর জানাল, তার হুকুম যদি তামিল না করে তারা, তবে আখেরে ভালো হবে না। আফ্রিদিকে জাগিয়ে শায়েস্তা করা হবে, গলা টিপে মেরে ফেলবে সে। এখনও সময় আছে, ওরা নেমে এসে তার মনোবাঞ্ছা পূর্ণ করুক। না হলে সে দৈত্যকে জাগাতে বাধ্য হবে, আর তার পরিণাম অবধারিত মৃত্যু। গাছের ডালে বসে অসহায়ের মতো ওর দিকে চাওয়াচাওয়ি করতে থাকে দুই ভাই। শারিয়ার জানায়, তুমি আমার ছোট ভাই, তুমি আগে নামো। শাহজামান জানায়, না, তা হয় না। চলো, দুজনে একসঙ্গেই নামব। মরতে হয় দুজনে একসঙ্গেই মরব, এক যাত্রায় পৃথক ফল হবে না। ওরা ভয়ে ভয়ে নেমে এসে দাঁড়াল মেয়েটির পাশে। আর তৎক্ষণাৎ মেয়েটি মাটির উপর শুয়ে পড়ে ডাকল, তোমরা এক এক করে এসে আমার দেহের জ্বালা জুড়িয়ে দাও। তোমাদের একজন চলে এসো এখনই, আর দেরি করো না। আমি আর ধৈর্য ধরতে পারছি না, সইতে পারছি না এই যন্ত্রণা। এসো চটপট। কিন্তু কে আগে যাবে? ও কে ঠেলে? বড় বলে, তুমি ছোট, তুমি আগে যাও। ছোট বলে, তা হয় না, তুমি বড়, তোমার পর আমার পালা। কারো মুখে ভাষা নাই। চোখের ইশারাতেই বলাবলি করতে থাকে তারা। মেয়েটি বিরক্ত হয়, ক্রুদ্ধ হয়। তর্জনী নাচিয়ে জানায়, চোখ নাচিয়ে নাচিয়ে কি কথা হচ্ছে তোমাদের? আমি আর এক লহমা দেরি করব না, কিন্তু এক্ষুনি আসবে তো এসো, না হলে আফ্রিদিকে ডাকছি। দৈত্যের হাতে প্রাণে মারা যাবার ভয়ে দুভাই পরপর যুবতীর সম্ভোগের শিকার হল। যেভাবে চাইল সেইভাবে খুশি করতে হল তাকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল মেয়েটির। বলল, তোমরা দুজনেই জব্বর কায়দা কানুন জানো, দেখছি। সেমিজের পকেট থেকে একটা ছোট্ট থলে বের করল মেয়েটি। থলেটার ভেতর থেকে তুলে ধরল একটা আংটির ছড়া। বলল, জানো এগুলো কি? এই চেনে 170টি আংটি রয়েছে।
এই মুখপোড়া আফ্রিদিটার চোখে ধুলো দিয়ে যাদের দিয়ে আমার কাম হাসিল করিয়েছি তাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে আংটি নিয়ে এই চেনে গেঁথে রেখেছি। এগুলো আমার স্মৃতিচিহ্ন। তোমাদের কাছেও চাইছি 2টো আংটি দাও, এর সঙ্গে গেঁথে রাখব। পরে যখন দেখব তোমাদের সঙ্গে আজকের এই সুখ সম্ভোগের কথা মনে পড়বে আমার। এ কথা শুনে স্তম্ভিত হল ওরা। দুজনেই একটা করে আংটি খুলে দিল রূপসীর হাতে। মেয়েটি বলল, জানো, এই শয়তান দৈত্যটা আমার শাদির রাতে চুরি করে নিয়ে এসেছে আমাকে। এই লোহার সিন্দুকে কয়েদ করে সিন্দুকটাকে আবার ওই বাক্সটায় ভরে লোহার শিকল দিয়ে বেঁধে মাথায় করে ঘুরেছে নির্জন মরুপ্রান্তরে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে। কোথাও গিয়ে নিশ্চিন্ত হতে পারেনি। শেষে ওই সমুদ্রের তলায় নেমে গিয়ে অন্য পুরুষের সান্নিধ্য থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে আমাকে। কিন্তু ও ব্যাটা জানে না আমরা মেয়েরা যা চাইব যেন ত্যান প্রকারেন তা পূরণ করবই। কেউ কখনো তা রোধ করতে পারেনি, পারবে না। তাহলে কবির ভাষায় শোনো, ওগো বন্ধু, বিশ্বাস করো না তাকে। মুচকি হেসে উপেক্ষা করো তার ভালোবাসার প্রতিজ্ঞ। দলিতের জন্যে ছলাকলা আর প্রতারণা কিছুই অসাধ্য নয় তার। গালভরা মিথ্যা বলে ভালোবাসার অভিনয় পটীয়সী সে। একান্ত নিবিষ্ট মনে যখন সে পশমের কারুকার্যে রত, তখনও আচ্ছন্ন থাকে পরকীয়া প্রেমে। মনে রেখো সেই কথা ইউসুফের। কান পেতে শোনো সেই আদমের মর্মভেদী করুণ ক্রন্দন। আজও শোনা যায়। শাহজাদাদের চৈতন্য উদয় হয়। এই ভয়ঙ্কর দৈত্যের এমন দুর্ভেদ্য সুরক্ষাকে কলা দেখিয়ে এই সুন্দরী কলাবতী যেভাবে তার কাম হাসিল করে চলেছে তা কল্পনাতীত। এর তুলনায় তাদের বেগমদের প্রহরা কিছুই নয়। এই ভেবে কিছুটা সান্ত্বনা পেলে ওরা। আর কালবিলম্ব না করে তক্ষুনি নিজের শহরে ফিরে গেল। প্রাসাদে পা দিয়েই বাদশাহ শারিয়ার নিজের হাতে বেগমের গর্দান নিল। হারেমে যত দাসদাসী ছিল সবাইকে কেতিল করার হুকুম দিল। তারপর উজিরকে ডেকে বলল, আজ থেকে প্রতি সন্ধ্যায় একটি কুমারী মেয়ে চাই আমার শোবার ঘরে। সারা রাত ধরে তাকে নিয়ে আনন্দ উপভোগ করব আমি, আর ভোরবেলায় নিজের হাতে হত্যা করব তাকে, যাতে সে অন্য পুরুষের অঙ্কশায়নী না হতে পারে। উজির, এখন তোমার কাজ হল প্রতি রাত্রে একটি করে কুমারী মেয়ে জোগাড় করে আনা। বাবাকে ওইভাবে বিষণ্ণ চিন্তিত দেখে বড় মেয়ে শাহরাজাদ জিজ্ঞেস করে, আব্বাজান, তোমাকে আজ এমন চিন্তায় উদ্বিগ্ন দেখছি কেন? কি হয়েছে? কোন বিপদ আপদ ঘটেছে কি? তুমি তো জানো আব্বাজান কবি বলেছেন, কোন কিছুর জন্যেই শোকে দুঃখে কাতর হয়ে ভেঙে পড়া উচিত নয়। কারণ সুখ যেমন চিরদিন থাকে না, তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। মেয়ের কথা শুনে একটু ভালো লাগে। বাদশার নৃশংস খামখেয়ালিপনার আদ্যপ্যান্ত সব কাহিনী বলল উজির। শাহরজাদ বলল, খোদা ভরসা আব্বাজান, আজ রাতেই তুমি আমার শাদী করিয়ে দাও বাদশাহ শারিয়ারের সঙ্গে। আমি যদি সাচ্চা মুসলমানের মেয়ে খুঁজেনি হয়ে থাকি তবে বেঁচে থাকব, আর যদি মরতেই হয় তবে এমন কাজ করে মরব যাতে বাদশার ভয়ে কোনো মানুষকে দেশ ছেড়ে পালাতে না হয়। মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করল উজির, আল্লাহ তোমার ভালো করবেন মা। এই বিপদের দিনে একটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার আসল পরিচয় কখনো ফাঁস করো না তার কাছে। শাহরাজাদ বলল, তা আমি খুব ভালো করেই জানি আব্বাজান। উজির বলল, সেই গাধা বলদ আর গৃহস্বামীর উপাখ্যান শুনেছ? তাহলে বলি, শোনো।